নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত পেরোলেই 22শে সেপ্টেম্বর এবং দুপুর 2টোর মধ্যে 22শে সেপ্টেম্বর রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত রিটেন সাবমিশন দেওয়ার কথা, তার দিকেই অপেক্ষায় রয়েছে সারা বাংলার সমস্ত কর্মচারী সমাজ। আজকে আমি এই প্রতিবেদনে এই বিষয় নিয়ে বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। শনিবার পর্যন্ত অনেক রাত পর্যন্ত রাজ্য সরকারের রিপ্লাই কিন্তু আসেনি, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বিক্রমবাবু আমাকে কয়েকদিন আগে বলেছেন রাজ্য সরকার কিন্তু এবারে উত্তরটা জমা দেবে, অর্থাৎ উত্তরটা না দিলে সুপ্রিম কোর্টে এখানে টাইম কিলিংয়ের কোনো জায়গা নেই। 2 সপ্তাহ স্পেসিফিক বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে এবং তার 1 সপ্তাহের মধ্যে বাকি অন্য পক্ষ, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ এবং অবশ্যই কনফেডারেশন, তাদের প্রত্যেকের জবাব দেওয়ার কথা। তাহলেই মামলার ইতি ঘটবে, অর্থাৎ ডিএ মামলার কমপ্লিশন হয়ে যাবে, সমস্ত শুনানি এবং অন্যান্য পর্ব, এবং তারপর মহামান্য বিচারপতিরা পুজোর পর এক্সপেক্টেড যে তারা কোনো একটা নির্দিষ্ট দিনে শেষ পর্যন্ত রায় দেবেন ডিএ সংক্রান্ত ব্যাপারে। আমি গতকাল বিক্রমবাবুর সঙ্গে এই বিষয়েই কথা বললাম এবং এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে আরও একটা বিষয় আমার খালি বারবার বেশ কিছুদিন ধরে মনে হয়, আপনারা যারা সরকারি কর্মচারী, আপনাদের পেনশন, আপনাদের মেডিকেল সংক্রান্ত ব্যাপার বা আপনাদের ডিএ অন্যান্য পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন সংক্রান্ত যত ডিসপিউট, তার জন্য আপনারা জানেন যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা তৈরি হয়েছে 1995 সালে। 1985 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী 1995 সালে সেটা তৈরি হয় এবং সেটাতেও একটা বড় কেলেঙ্কারি কিন্তু সাম্প্রতিককালে ধরা পড়েছে। বেশ কিছুদিন ধরেই আমাদের সেদিকে নজর ছিল। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিচার পর্ব থাকে তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আলাদা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। মূল বিষয়টা হচ্ছে সরকারি কর্মচারীদের তাদের ট্রান্সফার, তাদের পোস্টিং বা তাদের অন্য কোনো সমস্যা নিয়ে কোনো ডিসপিউট হলে তারা কর্মচারী সমাজ সরাসরি তারা যেতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, মানে তাদের যাওয়ার জায়গাটা হাইকোর্টের উপর চাপ কমানোর জন্যই তাদের ইকুয়াল পাওয়ার, লাইক হাইকোর্টের একজন সিঙ্গল বেঞ্চের বিচারপতি যা ক্ষমতা, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিচারপতিরও তাই ক্ষমতা। সেখানেও একটা বড় কেলেঙ্কারি এই পশ্চিমবঙ্গে, সেইটা নিয়ে আপনাদের খুব সংক্ষেপে ব্রিফ করবো। তারপর বিক্রমবাবু যা বলেছেন ডিএ সংক্রান্ত ব্যাপারে এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ব্যাপারে সেটা নিয়ে ব্রিফ করবো। আপনারা যারা জানেন, আমি তাদের জন্য বলছি না, যারা জানেন না, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে 3জন বিচারক থাকতে পারেন। এই 3জন বিচারকের মধ্যে সৈয়দ আহমেদ বাবা বলে একজন আইএস প্রাক্তন আধিকারিক, তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একমাত্র বিচারপতি হিসেবে ছিলেন। বাকি 2টো পোস্ট কিন্তু দীর্ঘদিন ধরে ভ্যাকেন্ট। এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সৈয়দ আহমেদ বাবা যে রায়গুলো দিয়েছেন সেই রায় নিয়ে বারবার অভিযোগ এসছে। বহু মানুষ বলেছেন সমস্ত রায়গুলোকে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের পক্ষে দেওয়া হয়। তো এখানেই প্রশ্ন বারবার উঠেছে যে নর্মালি বিচারপতিরা রিটায়ার করলে তাদের এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বসানো হয়, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু আইএএস অফিসারদেরও বসানো যায়। তো কিন্তু যেহেতু এটা জুডিশিয়াল সিস্টেম, অর্থাৎ একজন কর্মচারী যাচ্ছেন তার অধিকার সংক্রান্ত ব্যাপারে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, সল্টলেকের সম্মত তার অফিস, তো সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একজন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি থাকাটা এসেনশিয়াল। জাস্টিস সৌমিত্র পাল 2022-এর জাস্টিস সৌমিত্র পাল 2022-এর 26শে অগাস্ট রিটায়ার করেছিলেন। যিনি মানে প্র্যাকটিক্যালি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রধান ছিলেন, তিনি রিটায়ার করেছেন 2022-এর 26শে অগাস্ট। আমি হিসেব করে দেখছিলাম গতকাল যে আজ পর্যন্ত প্রায় 36 মাস এবং প্রায় 24 দিন, 36 মাস 24 দিন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে জাস্টিস সৌমিত্র পালের পর কোনো বিচার ব্যবস্থার কোনো প্রাক্তন বিচারপতিকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকার বসায়নি। ভাবুন, 36 মাস, প্রায় 37 মাস ভ্যাকেন্ট সেই পোস্টটা। 3টে পোস্ট আছে, 3টে পোস্টের মধ্যে একজন সৈয়দ আহমেদ বাবা ছিলেন, যার সম্বন্ধে বারবার অভিযোগ উঠেছে, যিনি রাজ্য সরকারকে সবসময় জেতান এবং বিভিন্ন অভিযোগ এর ব্যাপারে ভৎসনাও হয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায় হাইকোর্টে গিয়ে। প্রশ্নটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে সৌমিত্র পাল বিচার ব্যবস্থার বিচারপতি ছিলেন, যিনি সম্ভবত পাবলিক সার্ভিস কমিশনের প্যানেল প্রকাশের রায়টা দিয়ে গিয়েছেন। তার আগে ছিলেন রঞ্জিত কুমার বাগ, যিনি ডিএ সংক্রান্ত মামলার রায়টা দিয়ে গিয়েছেন। তো এবার ঘটনাটা হচ্ছে যে 37 মাস ধরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে
জুডিশিয়াল সিস্টেম থেকে কোনো মানুষকে অ্যাপয়েন্টমেন্ট না করে রাজ্য সরকার ডিফাঙ্ক্ট করে রেখেছে, এবং রাজ্য সরকার সম্ভবত চাইছে যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা এইভাবে ডিফাঙ্ক্ট অবস্থায় থাকুক। তাহলে একজন কর্মচারীর উপর যে অত্যাচারটা রাজ্য সরকার করছে, সেই কর্মচারী তাহলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়ে শেষ পর্যন্ত বিচার পাবে না, সেটা আটকে থাকবে, এবং তারপর তাকে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে হবে। একটা টাইম কিলিং করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নানান ধরনের প্রতারণার ছকের এটাও একটা ছক। কে অ্যাপয়েন্ট করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের 3জন বিচারপতিকে? তাদের নিয়োগ করেন মহামান্য রাষ্ট্রপতি অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন গিভেন বাই নবান্ন এবং ল ডিপার্টমেন্ট। রাজ্য সরকার এবং ল ডিপার্টমেন্টের রেকমেন্ডেশন অনুযায়ী অমুক ব্যক্তিকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ করার জন্য আমরা সুপারিশ করছি। তখন মহামান্য বিচারপতি রাষ্ট্রপতি তিনি সেটাতে সম্মতি দেন, তখন তিনি দায়িত্ব নিতে পারেন যাকে অ্যাপয়েন্ট করা হয়। গত 37 মাস ধরে এই দুটো পোস্ট ফাঁকা, শুধু নয়, সৌমিত্র পাল যিনি বিচারপতি ছিলেন, তিনি রিটায়ারমেন্টের পর সেখানে আর কোনো নিয়োগ নেই। আবার সৈয়দ আহমেদ বাবা একমাত্র বিচারপতি ছিলেন, তিনি এবছর 8ই সেপ্টেম্বর রিটায়ার করে গেলেন। এই মুহূর্তে অবস্থা জানেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একজন বিচারপতিও নেই। ভাবতে পারেন, একজন বিচারপতিও নেই। ফলত আলটিমেটলি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফাঙ্ক্ট করে রেখেছেন। তবু একটা আসার কথা, সেটা হচ্ছে আইনজীবী শামীম আহমেদ, তিনি কিন্তু শেষ পর্যন্ত একটা মামলা করেছেন, এবং সেই মামলাতে পরিষ্কারভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এই যে অরাজকতা চলছে সেইটা নিয়ে মামলা, এবং সেখানে যাতে জুডিশিয়াল সিস্টেম থেকে বিচারপতিকে অ্যাপয়েন্ট করা যায় তার জন্য মামলা করেছেন। সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু একটা ভাবুন যে কত বড় প্রতারক সরকার। আপনাদের অবসরপ্রাপ্তদের দিয়ে দিচ্ছেন না, সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, আবার তারপরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেখানে সরকারি কর্মচারীদের একটা মানে প্রোটেকশনের জায়গা হওয়ার কথা, সেখানে সৈয়দ আহমেদ বাবার মতো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের লোককে বসিয়ে রেখেছেন, জুডিশিয়াল সিস্টেম থেকে কোনো লোক নেই। অর্থাৎ, এবং সৈয়দ আহমেদ বাবা রিটায়ার করার পর সেখানে এখন 3জন বিচারপতির একটা পোস্টও কোনো একজন বিচারপতি নেই। এবং পাশাপাশি এটাও ঘটনা যে জুডিশিয়াল সিস্টেম থেকে তো সেখানে থাকা দরকার। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চান সবটাই তাঁর হুইমসের ওপর মর্জি মাফিক যাতে রাজ্যটা চলে। এই কেলেঙ্কারিটাও একটা বড় কেলেঙ্কারি। আমি আজকে এই প্রতিবেদনে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি, ডিএ সংক্রান্ত ব্যাপারে কথা বলেছি, আর এই রাজ্যের কীভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে ডিফাঙ্ক্ট করে রাখার শয়তানিটা নবান্নের 14 তলার এই প্রতারক মহিলা করছেন, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলেছি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি বললেন শুনুন। বিক্রমদা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ সন্ময়বাবু বলুন। বলছি, রাত পেরোলেই 22শে সেপ্টেম্বর রাজ্য সরকারের লাস্ট দিন, সেদিনকে রিটেন সাবমিশন ডি এর ব্যাপারে সুপ্রিম কোর্টে দেওয়ার। কিন্তু আজকে আমি একটা, আপনার প্রস্তুতি নিয়েছেন, আপনারা ইতিমধ্যে গোপাল সুব্রমণিয়মের সঙ্গে ভার্চুয়ালি বসে নিয়েছেন, সে খবর আমরা পেয়েছি, আমরা সম্প্রচারও করেছি। কিন্তু আমি আজকে একটা মানে সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাসে আরো একটা কঠিন জায়গা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছি। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট, যেখানে 3জন মেম্বার থাকার কথা, এই মুহূর্তে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যাতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের যেখানে কোনো সমস্যা হলে তারা সেখানে একটা মামলা করতে পারে এবং সেখান থেকে একটা রায় পেতে পারে। সাম্প্রতিককালে রঞ্জিত কুমার বাগ দিয়ে মামলা রায় দিয়েছিলেন সৌমেন পাল, তিনি মামলা পাবলিক সার্ভিস কমিশনের, সৌমিত্র পাল পাবলিক সার্ভিস কমিশনের রায়টা দিয়েছিলেন। এখানে এই মুহূর্তে 3টে কোর্টের একজনও বিচারপতি নেই। মানে কি আইএএস কি জুডিশিয়াল সিস্টেম থেকে কোনো অফিসার অ্যাপয়েন্ট, সিস্টেমটা একটু বলবে যে কিভাবে এখানে মানে বিচারপতিরা অ্যাপয়েন্টেড হয়? দেখুন, এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা ফর্ম করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মাধ্যমে 1985 সালে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়েছিল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়েছিল, যাতে করে কিনা হাইকোর্টের যে মামলার পাহাড় মানে হচ্ছে, প্রচুর মামলা হচ্ছে, যাতে করে মানুষ যাতে এখানে রিলিফ পায়। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আপনি দেখেছি যে বেশ ভালো রকমই চলে এবং তাদের বিচারপতি আছে এবং তারা চালাচ্ছে। কখনো কখনো একটু সমস্যা হয়েছে, কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালগুলো সারা ভারতবর্ষ জুড়ে আমি দেখেছি চলে। অন্যান্য রাজ্যের যেসব জায়গায় ট্রাইব্যুনাল কনস্টিটিউট হয়েছে সেই সব জায়গায় মোটামুটি দেখেছি ঠিক আছে, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম।
এখানে লাস্ট জুডিশিয়াল মেম্বার ছিলেন জাস্টিস রঞ্জিত কুমার বাগ আর জাস্টিস সৌমিত্র পাল। কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখলাম এখানে আর কোনো মানে জুডিশিয়াল মেম্বার অ্যাপয়েন্টেড হলো না। তার পরবর্তীকালে আমরা দেখলাম শুধু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার দিয়ে বিগত 3 বছরে এই ট্রাইব্যুনাল চললো। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের আপনি যদি রায়গুলো পরপর দেখেন, কোনো রায় নাই, 95% রায় কোনো সরকারের বিরুদ্ধে যায় না। যেরকম আমি মামলা করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে সংবাদ মাধ্যমে, 2টি মেয়ে তারা চাকরি পাননি ওই পুলিশ কনস্টেবলে। সে মামলা আমরা হেরে গেছিলাম, আবার হাইকোর্টে জিতেছি, সুপ্রিম কোর্টে জিতেছি। এখন বিচারপতি কি রায় দেবেন সেটা তার উপরে, সেখানে আমরা কেউ কিছু বলতে পারি না, সে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারই হোক বা জুডিশিয়াল মেম্বার হোক। কিন্তু সমস্যাটা যে জায়গাটা, যদি জুডিশিয়াল মেম্বার না থাকে তাহলে যারা লিটিগেন্ট তারা কিন্তু একটা জুডিশিয়াল ফোরাম মিস করে যাচ্ছে। রায় বিচারপতি যা খুশি দিতে পারে সেটা নিয়ে কোনো, কিন্তু যদি একজন জুডিশিয়াল মেম্বার এবং আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার থাকে, তাহলে আমাদের যারা লিটিগেন্টের তরফ থেকে যারা মামলা করি বা যারা লিটিগেন্ট যারা কোর্টের কাছে যাচ্ছে, তার কাছে একটা জুডিশিয়াল মেম্বার আছে যার কাছে তিনি তার সাবমিশন রাখতে পারবেন বা তার বক্তব্য, তার প্রত্যেকটা জিনিস রাখতে পারবে। এই ট্রাইব্যুনালটা বেসিক্যালি পশ্চিমবাংলাতে ডিফাঙ্ক্ট, আরো ধরুন 3-4 বছর ধরেই ডিফাঙ্ক্ট বলতে যা বোঝায়। এবং আমি যেটা ট্রাইব্যুনালে মামলা করে বুঝেছি, যে ট্রাইব্যুনালে আমার যাই হয়, কোনো মানে আমাদের ট্রাইব্যুনালে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার তার কাছে যদি কিছু বলতেও যাওয়া হয় তিনি সেটা শুনবেন না। এবং হাইকোর্টের স্পেসিফিক অবজারভেশন বিভিন্ন মামলায় আছে যে ট্রাইব্যুনাল কিন্তু সঠিকভাবে পারফর্ম করছে না। ইনফ্যাক্ট হাইকোর্ট যে রায় দিচ্ছে সেই রায়েরও ইমপ্লিমেন্টেশন করছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেখানে যে অবজারভেশন আমি পেয়েছিলাম সুদীপ চন্দ্র মামলা চলাকালীন। হাইকোর্টের প্রিভিয়াস টাইম যখন ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সিঙ্গেল মেম্বার, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, তিনি হাইকোর্টের রায়কে ডেলিভারেটলি ভায়োলেট করেছেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের ওপরে আমাদের তো ডেফিনেটলি, কারণ একটা জুডিশিয়াল ফোরাম তো আমি মিস করে যাচ্ছি। ঠিক। এবং এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে, আইনজীবী শামীম আহমেদ মামলাটা করেছেন। মূল জায়গাটা যেটা দেখুন, সিঙ্গেল মেম্বার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী তিনি মামলা শুনতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যদি জুডিশিয়াল মেম্বার না থাকে, যে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা কিভাবে হবে সেটা তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার জানবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার সবসময় অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালিয়ে এসছে তার সেই সম্বন্ধে আইডিয়া থাকবে। আমি কাউকে কিন্তু দোষ দিয়ে কথাটা বলছি না, আমি বলছি যে একটা কাজের মানে যে কাজ করবে তার কাজের হিসাবে আমি বলছি। ঠিক। দ্বিতীয় কথা হলো শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার যদি চলে তাহলে একটা লিটিগেন্টের তরফ থেকে সে কিন্তু জুডিশিয়াল ফোরামটা মিস করে যাচ্ছে। ঠিক। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট যখন তৈরি হয়েছিল, সেই অ্যাক্টের ইন্টেনশন ছিল জুডিশিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, কারণ অ্যাডমিনিস্ট্রেশনেরও কিছু জিনিস থাকা দরকার বলে সেখানে অ্যাক্টে যারা আইন প্রণেতা আমাদের ভারতবর্ষে তখন এই আইনটা তৈরি করেছিলেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মামলারই যে কোনো কিছুর ক্ষেত্রে জুডিশিয়াল মেম্বার দিয়েই তার বিচার হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ঠিক, একদম ঠিক। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত 3 বছরে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার দিয়েই এই একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালটা চললো, যেটাতে কিন্তু অনেক মামলাতেই কিন্তু সঠিক বিচার দেখুন, রায় কি দেবেন বিচারপতি বা অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার যে বক্তব্য পেশ করা, আমি যে সাবমিশনে যেটা রেকর্ড করাতে চাইছি বা যেটা আমি সাবমিশন করতে চাই সেটা তো আমার রেকর্ড হবে। ঠিক। এটা হলো প্রথম বিষয়। এবং সেটা হয়নি বলে হাইকোর্ট অবজারভেশন দিচ্ছে যে ভায়োলেশন অফ হাইকোর্ট অর্ডার, এরকম রায় পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আপনাকে একটা খবর এই প্রসঙ্গে দিদি, প্রায় 37 মাস মানে 36 মাস 20-22 দিন হলো সেখানে কোনো জুডিশিয়াল মেম্বার নেই। 22শে অগস্ট 2022 সৌমিত্র পাল রিটায়ার করেছেন। তারপর থেকে সৈয়দ আহমেদ বাবা একজন আইএস অফিসার, তিনি চালাচ্ছিলেন, তিনিও রিটায়ার করে গেলেন 8ই সেপ্টেম্বর। এই মুহূর্তে 3টে কোর্টের মানে 3 জন থাকার কথা, একজনও নেই। আপনার লজিকটাও ঠিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের সঙ্গে জুডিশিয়াল মেম্বার থাকা উচিত, কিন্তু এই রাজ্য সরকার সেটাকে ইন্টেনশনালি গত 37 মাস ধরে সেখানে কাউকে নিয়োগ করেনি। আমাকে শেষ প্রশ্নের উত্তর আপনি একটা দিন, মানে আমি ওই শামীমরা যে মামলাটা করেছেন সেদিকে আমার নজর থাকবে।
এই 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 স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মাইনেটা তো হয় রাজ্য সরকারের কাছ থেকে, তাই তো? না, মাইনে তো কনসলিডেটেড ফান্ড থেকে, যেটা সে তো হাইকোর্ট সেটা জাজ বা আমাদের ফলে জুডিশিয়ারি সে কনসলিডেটেড ফান্ড থেকে পায়। রাজ্য সরকারের টাকাটাও বাঁচছে, যে সেখানে কোনো মানে বিচারক নেই, ফলে টাকা মাইনেটা আমাকে দিতে হচ্ছে না। আমি অন্য দিকটাও ভাবছিলাম যে একদিকে তো ডিফাঙ্ক করে দেওয়া ট্রাইব্যুনালটাকে, সিস্টেমটাকে, আরেকটা যেটা সেটাও আরো সাংঘাতিক, সেটা হচ্ছে আর্থিক সাশ্রয় করা। আমার টাকা বাঁচিয়ে আমি খেলামেলা উৎসবে দেব, অথচ লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, রিটায়ার্ড কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের পেনশন, তাদের ডিএ, তাদের অন্যান্য যে কোনো মানে পোস্টিং, যেমন সুদীপ চন্দ্র ক্ষেত্রে, সুবীর সাহার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রের এই মামলাগুলো একটা চূড়ান্ত বঞ্চনা, প্রতারণার জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। সরকারি কর্মচারীরা এর ফলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্রমদা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিশেষ করে ট্রাইব্যুনালে আমরা বঞ্চনার শিকার হয়েছি, কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনোভাবেই কোনো বঞ্চনার শিকার আমরা হইনি। কিন্তু সময়টা কিল হয়ে গেছে, যেটার জন্য একটা বঞ্চনা তো বলা যেতেই পারে। অনেক ধন্যবাদ বিক্রমদা।